হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একদম ভিন্ন ধরনের হতে চলেছে। এখন ঘড়িতে বাজে 5টা আর আমরা কিন্তু এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা সেই সকাল 4টার সময় থেকে উঠেছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সবটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমরা রওনা দিয়েছি মন্দির ভ্রমণের উদ্দেশ্যে। আর পৃথিবীর মধ্যে চারমুখী ব্রহ্মা মন্দির, সেটাই কিন্তু আজকে দর্শন করতে যাব। তার আগে এখানে 15 কিলোমিটার আসার পরে কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল, তো তাই জন্য এই রেস্টুরেন্টে আমরা কিন্তু এখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আমাদের সঙ্গে ছিল আমার বরের বন্ধু আর তার ওয়াইফ। পুজো দেওয়ার উদ্দেশ্যে আমি কিন্তু কোয়ার্টার থেকে এক ফোঁটাও জল খাইনি। আর এখানে সবাই বলছে খাবে, তো মানে ব্রেকফাস্টটা করবে, তো তাই জন্য আমাকেও কিন্তু এখানে বাধ্যতামূলক খেতে হলো। তো সবাই আমাকে এটা বলেই বুঝালো যে এখানে আমরা তো দর্শন করতে যাচ্ছি, আমরা পুজো দিতে যাচ্ছি না। হ্যাঁ, দর্শনের উদ্দেশ্যে যাচ্ছি যখন, সেই সোজা একটু পুজোও দিয়ে দেবো, ব্যাস এটাই। তো এইটা বলেই কিন্তু আমাকে খাইয়েছে ওখানে জোর করে। রেস্টুরেন্টের চারপাশটা এতটাই সুন্দর ছিল যে এখানে ফটো ক্লিক না করে আর ভিডিও ক্লিক না করে কিন্তু আমরা যেতে পারছিলাম না। তাই জন্য এখানে কিছু ভিডিও আর কিছু ফটো তুলে নিচ্ছিলাম, যার যেরকম ভালো লাগে। যেমন তারা ফটো তুলছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। আমিও কিছু ফটো তুলেছি, যেগুলো আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডিতে আপনারা পেয়ে যাবেন। এবার পুষ্কর পৌঁছাতে পৌঁছাতে চলুন আপনাদেরকে শোনাই ব্রহ্মাজির এই মন্দিরের রহস্যটা কি। অ্যাকর্ডিং টু হিন্দু গ্রন্থ পদ্মপুরাণ, ব্রহ্মাজি বজ্র নামক রাক্ষসের বধ তার নিজের অস্ত্র পদ্মফুলের দ্বারা করেছিলেন। সেই পদ্মফুলের 3টি পাপড়ি পৃথিবীতে পড়ে এবং তাদের নামকরণ করা হয় জ্যৈষ্ঠ পুষ্কর, মধ্য পুষ্কর এবং কনিষ্ঠ পুষ্কর। একবার ব্রহ্মাজি এখানে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন এবং তার জন্য নিজের স্ত্রী সাবিত্রীকে নিমন্ত্রণ করেন নারদের দ্বারা। কিন্তু নারদ তার মা সাবিত্রী দেবীকে বলেন তার সমস্ত সখী বান্ধবীদের সাথে সেজে গুজে শৃঙ্গার করে আসতে। এই কারণে সাবিত্রী দেবী যজ্ঞে পৌঁছাতে দেরি করেন। এতে ব্রহ্মাজি রেগে গিয়ে ভগবান ইন্দ্রকে আদেশ দেন যে কোনো কুমারী মেয়েকে খুঁজতে বিয়ে করার জন্য। তাই ইন্দ্রদেব একটি দুধওয়ালা কৃষকের মেয়েকে খুঁজে পান, যাকে ভগবানেরা 3বার ঘুরে পবিত্র করেন। সেখান থেকেই গায়ত্রী দেবীর উৎপত্তি হয় এবং গায়ত্রী মন্ত্রও সেখান থেকেই উৎপত্তি হয়। তারপর ব্রহ্মাজি গায়ত্রী দেবীর সাথে বিয়ে করে যজ্ঞ সম্পন্ন করেন। তখন সাবিত্রী দেবী সেখানে এসে উপস্থিত হন এবং এই সব ঘটনা দেখে রেগে গিয়ে ব্রহ্মাজিকে অভিশাপ দেন যে হে ব্রহ্মা, এই সংসারে তোমার কোনোদিন পূজা হবে না এবং ইন্দ্রদেব সবসময় যুদ্ধে হেরে যাবে। বিষ্ণুদেবকে রাম রূপে বনবাস করারও অভিশাপ দেন। কিন্তু কিছু পরে গায়ত্রী দেবী অভিশাপগুলোকে হালকা করে, যেমন ব্রহ্মার পূজা কেবল পুষ্করেই হবে, ইন্দ্রদেব সবসময় স্বর্গেই থাকবে, বিষ্ণুর রামাবতার এবং ব্রাহ্মণ পূজারী সবসময় বিদ্যমান হয়ে থাকবে। এরপর সাবিত্রী মাতা পুষ্করের রত্নাগিরি পাহাড়ে চলে যান এবং গায়ত্রী মাতার ঠিক বিপরীতে নীলগিরি পর্বতে অবস্থান করেন। এটাই ছিল পুষ্করের কাহিনী। হিন্দু গ্রন্থ অনুযায়ী পুষ্করের কাহিনীটা বলতে বলতে কিন্তু পুষ্করেই পৌঁছে গেলাম। আর এই যে দেখুন, এখানে নিয়েছি ফুলের ঝুড়ি, যেগুলো 100 টাকা 200 টাকা যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবেই নিয়েছে। এখানে প্রচুর পরিমাণে এরকম ফুলের ঝুড়ি পাওয়া যায়। আর যেটা আবার পুজো দিয়ে আবার ঝুড়িটাকে ব্যাক করে দিতে হবে আর
প্রসাদ সব কিছুই এর মধ্যেই আছে। এখানে আপনারা নিজেরাও পুজো করতে পারেন, আবার ব্রাহ্মণ ধরিয়েও কিন্তু পুজো করতে পারেন। কিন্তু ব্রাহ্মণ ধরিয়ে পুজো করানো মানে আপনাদের টাকা একদম শেষ, কারণ 3500 4000-এর নিচে কিন্তু এখানে কোনো পুজো হয় না। আমাদের বাজেট কিন্তু লো আছে, তাই জন্য আমরা কিন্তু নিজেরাই পুজো করব। এই যে জাস্ট দেখুন কত সুন্দর ভিউটা। আর এখানে কিন্তু ফোন একদম রেস্ট্রিক্টেড আছে, কিন্তু আমি তা সত্ত্বেও একটু মানে লুকিয়ে যেইটুকু পেরেছি সেইটুকুই কিন্তু ভিডিও বানিয়েছি, কারণ আমার ইচ্ছা যে আমার জীবনে যা কিছু হচ্ছে আমি সেটা যেন মেমোরি হিসেবে আমি রাখতে পারি। মন্দিরের বাইরে তবুও ঠিক আছে, কিন্তু মন্দিরের ভিতরে কোনো মূর্তির ছবি তোলা যাবে না। সেটা ব্রহ্মাজি নয়, এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, মানে মন্দিরের ভিতরেই অনেকগুলো মন্দির আছে, সেখানেও কিন্তু কোনো ছবি তোলার পারমিশন নেই। তবুও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি। এই যে জাস্ট দেখুন, এখানে কিন্তু ব্রহ্মাজির সঙ্গে গায়ত্রী দেবী বিরাজমান। আর এটা 2000 সালের পুরানো এই মন্দির, যেটির 14th সেঞ্চুরিতে বিশ্বমিত্রের দ্বারা রিকনস্ট্রাক্ট করা হয়েছিল। এই মন্দিরটির ইউনিক জিনিস এটাই যে এটি একমাত্র চারমুখী ব্রহ্মা মন্দির বিশ্বের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে একটাই এই চারমুখী ব্রহ্মা মন্দির। ব্যাপারটা যখন পুরো বিশ্বের মধ্যে 1 নম্বর, তাহলে তো সেটার মধ্যে কিছু না কিছু ইম্পর্টেন্স আছেই, আর প্রচণ্ড ভালো লাগছে। আর এই মন্দিরটির বিশেষত্ব এই যে এই মন্দিরটির পূজা সাধু সন্ন্যাসী বা পরিবারহীন পুরুষের দ্বারাই কিন্তু করা হয়। তারপরে এখানে পুজো দেওয়ার পরে একটু কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম, আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু আমরা লাইনও দিয়েছিলাম। তারপরে মন্দিরের বাইরেও কিন্তু এখানে ফুল দিয়ে পয়সা দিয়ে পুজো দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু টিপ লাগানোরও কিন্তু ব্যবস্থা ছিল, কিন্তু আমরা যেটা করিনি। আমার নিজস্ব পার্সোনাল ভিউ এটাই যে টিপ পরিয়ে কোনো মন্দিরকে বা গাছকে নষ্ট করাটা আমার মনে হয় বোকামি, তো তাই জন্য আমি ওখানে কিন্তু টিপ পরাইনি। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে, আর আমরা তো তাও মানে আস্তে আস্তেই অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য কিন্তু এখন মানে তুলনামূলকভাবে কিন্তু কম ভিড় আছে। ড্রাইভার কাকু বলেছিল পুষ্করের মধ্যেই কিন্তু 500+ মন্দির আছে, যেটা ঘুরে ঘুরে আপনার মানে যে কেউ একদিনে কিন্তু কমপ্লিট করা কখনোই সম্ভব নয়। তাই জন্য আমরা কিন্তু এখানে যে সব জিনিসগুলো, যেসব মন্দিরগুলো একটু বেশি ফেমাস সেগুলোতেই কিন্তু যাব। আর এইগুলো কিন্তু পুষ্করে মানে এই ব্রহ্মা মন্দিরের পাশেই কিন্তু এই মূর্তিগুলো আছে। যদিও তুলতে দেয়নি, অনেক পুলিশ গার্ড ছিল, তা সত্ত্বেও আমি একটু করে তুলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মন্দিরের ভিতরে এতটা শান্তি অনুভব হচ্ছিল যে পুজো দেওয়ার পরে কিন্তু ওখানে আমরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বসেই ছিলাম। সত্যি বলতে আমি কিন্তু একটু বেশি ঠাকুর ভক্ত, মানে ওই রকম নয় যে আমি না খেয়ে আছি বা সবসময় প্রণাম করছি, সবসময় বার করছি, এরকম নয়। কিন্তু যখন আমি কিছু পুজো দিচ্ছি তো সেটা কিন্তু আমি খুব মন দিয়ে করি। আর শুধুমাত্র পুজো দেওয়া নয়, যে কোনো কাজই কিন্তু আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি, আর খুব পারফেক্টভাবে হওয়া চাই আমার সব কিছুটা। সিঁড়িতে নামতেও কিন্তু অনেকগুলো মন্দির ছিল, কিন্তু যেগুলো আমি আপনাদের সঙ্গে সবগুলো মন্দির শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছেন পুলিশ গার্ড দেওয়া আছে আর ভিড়ও কিন্তু ভীষণ। তারপরে এখানে কিনতে চলে এসেছি, কিছু ঠাকুরের ছবি নেব ভেবে রেখেছি, আর এই বইটা আমার খুব পছন্দ হয়েছে। তাকাও নেবে এটা বই দরকার নেই, ফটো ফটো একটা নিল ঠাকুরের। এইটা এখন আমার বউ কিনেছে, হ্যাঁ, আর এই দুটা ঘরের জন্য নিচ্ছে। সত্যি বলতে এখানে এতটাই রেস্ট্রিকশান যে ওই ব্রহ্মা ঠাকুরের ছবিটা তোলা যাবে না, তো তাই জন্য এখানে যে ছবিগুলো বিক্রি করছে, মানে আমি যে 3টে ছবি কিনলাম বাড়ির জন্য আর আমার কোয়ার্টারের জন্য, তো সেটা কিন্তু মানে ঠিকঠাক স্পষ্ট ছবি নয়, একদমই কেউ লুকিয়েই ফটো তুলেছে, তারপরে ওটাকে প্রিন্ট আউট করে ছবি তুলেছে। তারপরে এখানে যে মিষ্টিগুলো দেখছেন এগুলোও কিন্তু একটা আমরা নিয়েছি বাড়ির জন্য। আর এইখানে দেখুন কত সুন্দর রাজস্থানি ড্রেস পাওয়া যাচ্ছে, তো আমার তো বেশ নিতে ইচ্ছে করছিল, কিন্তু পরবো কখন, তো সেটা ভেবেই কিন্তু নেওয়া হয়নি। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং আছে, তো তাই জন্য এখানে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম। এবারে কিন্তু আমরা যাব এখানের অন্যতম একটি প্রসিদ্ধ স্থান
সাবিত্রী মাতা মন্দির। তো সেখানেই যাওয়ার জন্য রওনা দেব এটাই ভেবে রেখেছি। আর এই যে দেখুন আমি কিন্তু এখানে অনেক কিছু কেনাকাটা করেছি, যেগুলো আমি আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে কিন্তু শেয়ার করব। সাবিত্রী মাতা মন্দিরে কিন্তু রোপওয়ে ব্যবস্থা আছে, যেখানে আমরা কিন্তু রোপওয়েও চড়েছি। তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে মন্দির, ওটাই হচ্ছে সাবিত্রী মাতা মন্দির। আমরা ওখানেই কিন্তু যাব। আর এখানে কিন্তু করণ অর্জুন সিনেমার শুটিংও হয়েছিল। গাড়ি ব্যাক করতে যাও ভাই। আমরা এখন এই পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে ওই মন্দিরে এখন যাচ্ছি। এটা কিন্তু রোপে চড়ে যেতে হবে। এই যে মন্দির উপরে আছে, আর এই পাশে সমস্ত কিছু এই যে দোকান আছে, দোকানপাতি, তারপরে এই পাশেও আছে, দেখতেই পাচ্ছেন আশা করছি। তো আমার হাজব্যান্ড সামনে যাচ্ছে। नहीं गया, आमिर फोर्ट नहीं गया। এখন ভীষণ রকম এক্সাইটেড লাগছে, আমার প্রচণ্ড ভালো লাগছে, কারণ আমি নতুন একটা মন্দির দেখতে পাবো। আর এই যে দেখুন কত সুন্দর, মন্দিরের চারপাশটা কত সুন্দরভাবে গার্ডেনিং করে রাখছে। আর আমার বর আর তার বন্ধু করে সামনেই গিয়ে করে কিন্তু শুনতে পেলো যে এখনই কিন্তু মন্দির খোলা নেই, 2টোর পরে আসতে হবে। তো তাই জন্য আবার আমরা কিন্তু ব্যাক করে এই পুষ্করের আরও যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে এখন যাব। আর তারপরে কিন্তু মানে এখানে আসবো 2টোর পরে। ওই 12টা থেকে 2টো পর্যন্ত এই মন্দিরটা বন্ধ থাকে। হ্যাঁ, ভিডিও হচ্ছে কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে। রাজস্থানী মেয়েটার নাচ দেখে কিন্তু থমকেই গিয়েছিলাম। তারপরে দেখলাম যে স্কুল থেকেও কিন্তু এই মন্দিরে ভিজিট করাতে নিয়ে এসছে। আর এরপরে কিন্তু আমরা ভেবেছিলাম যে ডেজার্টে যাব। তো এখানে পাশেই কিন্তু মরুভূমি আছে, ভাবলাম যে যাই, কিন্তু এখানে থার নিয়ে যেতে হবে। আর থার নিয়ে পার হেড 3500 টাকা করে বলছে। তো তাই জন্য ভাবলাম পাশেই একটা হ্রদ আছে, তো সেখানেই আসি। তো এই যে পাশেই চলে এলাম হ্রদে। তো এরও একটা গল্প আছে, যেটা আমি আপনাদের সঙ্গে কিন্তু এখন শেয়ার করব। তো ওখানে তো মন্দিরটা খোলা নেই, তাই জন্য কিন্তু আমরা লেকে চলে এসেছি। আর এই যে লেকের ভিউটা জাস্ট ভালো করে দেখাচ্ছি একটু। পুষ্কর সরোবর 5টি পবিত্র ঝিলের মধ্যে একটি। এখানে স্বয়ং নারায়ণকে জলের রূপে মানা হয়েছে। এটির নির্মাণ স্বয়ং ব্রহ্মাজি করেছিলেন। তারপর এটি স্থানীয় লোকজনের দ্বারা বড় আকারে 54 একর জমি জুড়ে বানানো হয়েছে এই লেক। পৌরাণিক কথা অনুযায়ী মহর্ষি বেদব্যাস এখানে মহাভারত রচনা করেছিলেন এবং এখানে বেদকে অন্তিম রূপে সংকলন করা হয়েছিল এবং গুরু গোবিন্দ সিং এখানে গুরু গ্রন্থ সাহেব পাঠ করেছিলেন। আবার এটাও বলা হয় যে ভগবান রামচন্দ্র তার বাবা দশরথের পিণ্ডদান কিন্তু এখানেই করেছিলেন। पूजा जाएगा, इसलिए पुष्कर में यात्री लोग 2 काम से आते हैं। पहला काम खुशी से आप आए घूमने फिरने के लिए, 20 रुपीज 20 रुपए का प्रसाद का थाली आता है, जो हस्बैंड बाय पति जोड़े से सावित्री ब्रह्मा घाट वहीं पे बैठ के तिलक लेते हैं। दूसरा काम होता है तर्पण। अपने माता पिता, दादा दादी, नाना नानी, सास ससुर नहीं होते तो अपने हाथों से उनको श्रद्धांजलि दिया जाता है, जिससे उनको ठंडक शांति मिले, सारा काम अच्छा होता है, पितृ दोष नहीं लगता है। सरोवर के 52 घाट है और 1000 मंदिर है पुष्कर में। 52 घाट 1000 मंदिरों को एक ही जगह डोनेशन ऑफिस है, दान दक्षिणा उसमें देते हैं। और ट्रस्ट की तरफ से हम ब्राह्मण है जो फूल प्रसाद भेंट। ভগবান রামচন্দ্র তার পিতা দশরথের পিণ্ডদান এখানেই করেছিলেন বলে এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে গান্ধীজি, নেহেরুজি, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ীর অস্থির বিসর্জন কিন্তু এখানেই করা হয়েছে। এখানে মোট 52টি ঘাট রয়েছে। সব থেকে বড় হচ্ছে জয়পুর ঘাট, সব থেকে পবিত্র ঘাট গোঘাট, শিখদের জন্য আছে গোবিন্দ ঘাট, আর মুখ্য ঘাট হচ্ছে ব্রহ্মা ঘাট এবং প্রধান ঘাট বরাহ ঘাট, যেখানে সন্ধ্যা আরতি দেখার মতো হয়। এই বরাহঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু মানুষ অনেক ভিড় করে আর অনেক দূর দূরান্ত থেকে আসে। এখানে স্নান করলে সমস্ত পাপ চর্মরোগ সেরে যায়, এটা কথিত আছে। কিন্তু এখানে কাপড় ধোয়া, সাবান, শ্যাম্পু, ব্রাশ করা এগুলো বারণ আছে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী পুষ্কর লেক হচ্ছে পৃথিবীর মধ্যে 10টি ধর্মীয় স্থানের মধ্যে একটি এবং হিন্দু ধর্মের 5টি ধর্মীয় স্থানের মধ্যে কিন্তু একটি। এই পুরো হ্রদের মাঝখানে এই যে লাল কালারের মন্দির দেখছেন আর পতাকা তোলা আছে, তো এটাই হচ্ছে কিন্তু মানে এখানে ব্রহ্মাজির
পদ্ম ফুল থেকে পাপড়ি পড়েছিল। তো এখানে কিন্তু আমরা প্রণাম করে নিচ্ছিলাম, যেহেতু আমরা কিন্তু স্নানের জন্য আসিনি। আর বলা হয়েছে যে এখানে স্নান করলে নাকি সমস্ত রোগ পাপ সমস্ত কিছু ধুয়ে যায়, কিন্তু যেহেতু আমরা স্নান করার জন্য এখানে আসিনি, তো তাই জন্য কিন্তু স্নানটা করতে পারলাম না, পা ধুয়ে উপর থেকে জল ছিটিয়ে নিলাম। আর এখানে কিন্তু সত্যি মনোরম পরিবেশ, দেখতেই পাচ্ছেন কত পরিমাণ পাখি, গরু, বানর, মানে এটা একটা চিড়িয়াখানা ছোটোখাটো। তো এখানে কিন্তু আর সমস্ত যে প্রাণীগুলো তারা কিন্তু সবটাই বোঝে, যে মানে অভ্যাস হয়ে গেছে যে এরকম মানুষ দেখে দেখে, তো তারা কিন্তু গরু কখনোই গুঁতাতে আসছে না। আর ওই যে হনুমান আছে, হনুমান কিন্তু হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে, মানে এটা একটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর দেখুন আমার তো ফোনটা ভালো নয়, তো তাই জন্য আমি অতটা ভালো করে দেখাতে পারছি না, কিন্তু যতটা পেরেছি তাও আমি কিন্তু আমার 100% দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আর দেখুন এই প্রাকৃতিক পরিবেশটা কতটা সুন্দর, আমার তো এটা দেখে ভীষণ ভালো লাগছে। আকাশ আর খোলা আকাশে কত সুন্দরভাবে পাখিরা খোলামেলাভাবে উড়ছে। এখানের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে আমার কিন্তু আর বাড়ি যেতে একদম ইচ্ছে করছে না। দেখুন কতটা সুন্দরভাবে পাখিরা ওড়াউড়ি করছে, আর পুরো হ্রদের যে বাতাস, মানে এত ঠান্ডা হাওয়া এখানে দিচ্ছে, সূর্যের আলো পড়ছে তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু এই বাতাসটা। আর কত পাখি দেখুন, মানে প্রচণ্ড পরিমাণ এখানে কিন্তু পায়রা আছে। আমার মনে হয় আমি রাজস্থানে এসে বুঝতে পারছি এখানে রাজস্থানে মনে হয় প্রচণ্ড পরিমাণ টিয়া পাখি আর পায়রা। দেখুন কত পায়রা আসছে। क्या बोल रहा है? কি বলছে? অন করতে বল দিয়ে? হ্যাঁ, ভিডিও কল। কাকে? এই কুকুরটা কীরকম শুয়েছে জাস্ট দেখুন। সুন্দর হালকা রোদ আর তার সঙ্গে সুন্দরভাবে বাতাস আসছে, তাই দেখে কুকুরটা কিন্তু ঘুমিয়েই পড়েছে। আর এই যে দেখুন এখানে একটা রাধা মাধবের মন্দির আছে, তো যেই সব মন্দিরগুলো এখানে ফেমাস সেগুলোতেই কিন্তু আমরা একটু ভিজিট করব। তার মধ্যে এখন যেই মন্দিরে যাব আমরা, সেখানে কিন্তু সিরিয়াল হয়েছিল দিয়াবাতি, আর আমার বরের যে বন্ধু ওর স্ত্রী মানে ওই সিরিয়ালের একদম ফ্যান, তো তাই জন্য ওটা ভিজিট করার জন্য ও একদম খুব আগ্রহী হয়ে গেছে, তো তাই জন্য ওখানেই কিন্তু যেতে হবে আমাদেরকে। তো ওটাই ফার্স্টে দেখে নিই, না হলে তার মন শান্তি হচ্ছে না। সব কিছু দেখার পরেও তার মনে কোথাও না কোথাও খুঁত থেকে যাচ্ছে যে আমার দিয়াবাতি সিরিয়ালের মন্দির দেখা হচ্ছে না। আর এত সুন্দর জুয়েলারির দোকান দেখেছি, সেখান থেকে না কিছু কিনলে হয়। আচ্ছা কিনবো, তবে ঠাকুরটা আগে দর্শন করে আসি, তারপরে কিনবো। এখানে যা পরিমাণ অলিতে গলিতে মন্দির দেখলাম, প্রায় 500+ মন্দির আছে যে বলেছে ড্রাইভার কাকু, একদম ঠিক কথা বলেছে। প্রত্যেক মানে ডান হাতে বাম হাতে সব জায়গায় শুধু মন্দির আর মন্দির। সত্যিই এখানে এসে না মনে হচ্ছে যে একদিন নিয়ে এলে কেউ পুষ্কর ভ্রমণ করতে পারবে না, মিনিমাম 4-5 দিন তো লেগেই যাবে পুষ্কর পুরোটা ভ্রমণ করতে। আচ্ছা তোমরা কে কে দিয়া और বাতি সিরিয়াল দেখেছো তা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। এই যে চলে এসেছি, দিয়া और বাতির শুটিং হয়েছিল, তো সেই মন্দিরটাতেই কিন্তু আমরা এখন ভিজিট করতে চলে এলাম। এখানে ভিজিট একদমই কম টাকা, 20 টাকা করে মাত্র। আর সত্যি বলতে এখানের মন্দিরগুলোতে না এত কম খরচ বলার কথা নয়, প্রত্যেকটা মন্দিরে ওই 10-20 টাকাই করে নিচ্ছে, অথচ এত সুন্দর সুন্দর মন্দির যা দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে। এই যে দেখুন এই যে সিরিয়ালের হিরো, আমি তো সিরিয়াল দেখি না, তো আমি কিছুই জানি না এই ব্যাপারে, তো যারা দেখেন তারা অবশ্যই নিশ্চয়ই ভালো হবে কোনো সিরিয়াল, তাহলে না হলে এত দূর থেকে পুষ্কর ভ্রমণের নাম করে শুধু দিয়াবাতির জন্যই আসতে পারে কেউ বলুন। যাও না দাও। দাঁড়ো যাচ্ছি দাঁড়ো যাচ্ছি।
মন্দিরের উপরেই কিন্তু আবার বাড়ি আছে, মানে মন্দিরের উপরে নয়, মন্দিরের পাশে বাড়ি আছে, মন্দিরটা একটু ছাড়া আছে। আর মন্দিরের অপোজিটে কিন্তু আবার তারা বসবাস করে, এই মন্দিরের যে মালিক, তো ওনারা কিন্তু বসবাস করে, এরকম কিন্তু আছে। আর পুরো মন্দিরটা কতটা সুন্দর কারুকার্য দেখুন, জাস্ট কারুর বাড়ি এটা হতে পারে বলুন? এত সুন্দর লাগছে, কি বলবো, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মানে আমি তো জাস্ট দেখেই যাচ্ছি শুধু, আর ভাবছি যে এখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আর আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, এ তো এরকম আমার মনে হচ্ছে। আমার বান্ধবী দিয়াবাতির এত বড়ই ফ্যান যে সে ছোট্টবেলা থেকে দেখে আসছে সিরিয়াল, আর এখনও কিন্তু দেখে। আর তাই জন্য দিয়াবাতির যে কীরকমভাবে শুটিং হতো বা কী ব্যাপার, সমস্ত কিছু কিন্তু এই বাড়ির মালিককে জিজ্ঞেস করে নিচ্ছে। আর আমার যেহেতু কোনো সিরিয়ালের প্রতি কোনো নেশাই নেই, তো আমি তো বেশ উপভোগ করছি এই জিনিসগুলোকে দেখে দেখে, তো বেশ ভালো লাগছিল। আর পুরো রাস্তাটাতে আমি কিন্তু গল্পটাও জেনে নিয়েছি, কি ব্যাপার হয়েছিল। শুধু শুটিংই করেছিল, আর কিছুই কিন্তু নয়। আর এই যে দোলনাটা দেখলেন, এই দোলনাটার কিন্তু একটা বিশেষত্ব আছে, এটা কিন্তু 100-150 বছরের মানে আগের পুরনো দোলনা, যেটা এখানে নিয়ে এসেছিল, যারা নিয়ে এসেছিল তারা কিন্তু সমস্ত কিছু নিয়ে পাকিস্তান চলে গেছে, কিন্তু এই দোলনাটা রেখে দিয়ে চলে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর ঠাকুর, আর আমার তো এখানে বিশাল ভালো লাগছে। যারা রাধা মাধবের ভক্ত তাদের কিন্তু এটা বিশাল ভালো লাগবে এই মন্দির। এখানে প্রত্যেক দিন কিন্তু সন্ধ্যা আরতি আর নৃত্য পরিবেশন করা হয়, আর গান বাজনা সমস্ত কিছু করা হয় কিন্তু। আর এখানে তার জন্য কিন্তু বিছানা, ওই যে বল না, মানে একটু গদি টাইপের আছে, যেখানে মানুষ গানের ইনস্ট্রুমেন্টস নিয়ে বসবে আর সমস্ত কিছু দেখবে, তো সেই রকম কিন্তু করা আছে। একটু ভালো করে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি তারপরে এখানে আমার বরের একটা পিকচার তুলছিলাম আমার ঠাকুরের সঙ্গে, গোপাল ঠাকুরের সঙ্গে। এই যে দেখুন ওই পাশে দেওয়া আছে ওই কোল বালিশ, তারপরে বিছানাপত্র করা আছে। আর এখন কিন্তু আমরা এসছি বলে আবার কিন্তু লাইটটা জ্বালিয়ে দিয়েছে, বলছে তোমরা ভিডিও বানাচ্ছ যখন ভালো করেই বানাও। কত ভালো লোকগুলো, সত্যিই এত ভালো মনের লোক যে পাওয়া যায় আমি জানতাম না, বেশ ভালো লাগছিল। আর তারপরে এখানে আমার বান্ধবীর সঙ্গেও কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম। মন্দির দর্শনের পরে তারপরে কিন্তু এখানে গেটের সামনে আমার বান্ধবী কিন্তু আমার সঙ্গে ফটো তুলছিল, আর আমার বরের সঙ্গেও আমি ফটোগুলো তুলেছি, যেগুলো আমি কিন্তু সব কিছুই ইনস্টাগ্রাম ফেসবুক শেয়ার করব। আপনারা চাইলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে ভিজিট করতে পারেন। এই যে দেখুন মন্দিরের ভিউটা এরকম, মাঝখানে মন্দির আর দুই পাশে কিন্তু দোকান আছে, আর বাসস্থানের জায়গাও কিন্তু আছে, উপরেও কিন্তু এরকম। আর মাঝখান দিয়ে যে মন্দির, মাঝখানে কিন্তু মন্দির হয়েই গেছে। আর পাশেই দেখুন কত সুন্দর একটা রাজকীয় মন্দির আছে, বেশ ভালো লাগছে। কিন্তু এই মন্দিরটা বন্ধ ছিল, তো তাই জন্য কিন্তু এই মন্দিরে আর ঢুকতে পারিনি। చల్లం భానుప్రియనా गोल्डन लिखा है गोल्डन बहुत प्यारा है। কেমন লাগছে? ভালো, আচ্ছা লাগছে। যদিও আমি চুড়ি প্রেমী নই, কিন্তু আমার এই সব চুড়িগুলো দেখে কিন্তু মনটা জুড়িয়ে গেল, আর কিন্তু নিতে ইচ্ছে করলো। তো তাই জন্য দুটো কিন্তু আমার বর আমাকে কিনে দিয়েছে। আর সামনেই কিন্তু আমাদের একটা অনুষ্ঠানও আছে, যেটা আমি আজকে শেয়ার করব না, অন্য দিন শেয়ার করব। তো তাই জন্য ভাবছি যে ওটা কিনেই নিই এখান থেকে। আর তারপরে এখন কিন্তু সাবিত্রী মাতার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। আর এখানে দেখুন উট গাড়িও কিন্তু আছে, উট সাফারিও কিন্তু করা হয় এখানে, তো বেশ ভালো লাগছে। কিন্তু আমরা তো উট করে যাচ্ছি না, আমরা গাড়ি করেই কিন্তু এসছি, আর গাড়ি করেই এই একদম কাছেই নামিয়ে দিয়েছিল, তাই ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। হ্যাঁ ওরা হেঁটে হেঁটে যাবে।
এখন আমরা সাবিত্রী মাতা টেম্পলে ওঠার জন্য আমরা কিন্তু এখানে লাইন দিয়েছি, আর এখানে কিন্তু ভীষণ ভিড় হয়েছে। আমরা জাস্ট অ্যাকোরিয়েট টাইমের মধ্যেই কিন্তু এখানে চলে এসেছি, ওই ধরুন 2টার আশেপাশে। তো তাই জন্য এখানে কিন্তু প্রচণ্ড, তার আগে থেকেই অনেক ভিড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত বড় লাইন যাচ্ছে। আর এটা তো রোপওয়ের লাইন, আর ওপাশে কিন্তু আছে আবার হেঁটে হেঁটেও কিন্তু যেতে পারে, মানে সিঁড়ি ভেঙে ভেঙে 700 সিঁড়ি আছে। বুঝতে পারছেন কতটা উপরে তাহলে। আর এই পাশে যে ওই অপোজিটে, মানে সাবিত্রী মাতার অপোজিটে যে পাহাড়টা দেখলেন, ওইখানে কিন্তু একটা মন্দির আছে, যেটা হচ্ছে গায়ত্রী মাতা মন্দির। আর এই পাশে যে খাচ্চার দিয়ে যাচ্ছে, তারপরে কোনো মানুষ হেঁটে হেঁটেও যাচ্ছে, তো এ পাশ দিয়েও কিন্তু যাওয়া যায়। তো আমরা রোপওয়ে করে যাচ্ছি, আর আমি কিন্তু রোপওয়েতে আগেও চড়ে নিয়েছি। আমার বাবা চড়িয়েছিল সেই ছোটোবেলা, গুজরাটে তখন ছিলাম। তো তাই জন্য আমার তো বেশ, মানে আমি তো জানি ব্যাপারটা, কিন্তু আমার বরের এটা ফার্স্ট টাইম। তো আমি দেখতে চাই ওর রোপওয়ে ওঠে তারপরে ওর এক্সপ্রেশনটা কেমন হয়, আমি কিন্তু এটা দেখার জন্য উৎসাহিত বেশি। আর ওই যে দেখছেন মন্দির, আর কত বড় বড় মেশিনের যে চাকাগুলো দেখুন এই রোপওয়ে চড়ার জন্য। আমার বর তো ওইগুলোই দেখছিল শুধু, মানে ও তো একটু বেশি ইলেকট্রনিক্স জিনিসের প্রতি আকৃষ্ট হয়, আর বেশি এইরকম যন্ত্রপাতি গাড়ি ঘোড়া এইসবের প্রতি বেশি আকৃষ্ট হয়। তো এইগুলো কিন্তু ওর বেশ দেখতে ভালো লাগছিলো। আর এই যে রোপওয়েগুলো আসছে, তো এইগুলোতেই কিন্তু আমরা উঠবো। তো এবারে কিন্তু আমাদের টার্ন, কারণ আমরা মানে লাইনে আছি আর কি। তো 3টে রোপওয়ে একসঙ্গে কিন্তু আসছে, আবার আমরা উঠে আবার যাব, আবার ওরা আসবে। তো এই রোপওয়েটা লাস্ট পর্যন্ত আমাদের কিন্তু হয়েছে। তো এটাতে আমরা উঠে পড়ি, তারপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে কেমন হচ্ছে আমার বরের এক্সপ্রেশনটা। నువ్వు సరిపోని నువ్వు ఎరుచు నువ్వు ఏమి नहीं समझत को नहीं लगे चालू आज बंद कर चालू ऐसे बाहर से लेना बाहर निकाल के हाँ बाहर बिल्कुल నేను చెప్పరా పలాయన చెప్పరా వీళ్ళు చెప్తాంటే ఐడియా పట్టుకుంటా ఇలా ఉంటాయి అంతే ఇట్లా చెట్లు ఉంటాయా పోతీ మమ్మీ দেখো দেখো छवि तो ना चाबी भय लगती थी। अभी देख लेना डेजर्ट, मुझे डेजर्ट डेजर्ट चल रहा है। हाँ डेजर्ट सफारी हो रहा है उधर, भय लगती है भाई हमारे डेजर्ट। এটা হচ্ছে ডেজার্ট। इधर तो फिर भी हरियाली है, क्यों देख घुमा रहा है। टोपी पे নাইস নাইস নাইস, ওয়াও। नाइस लग रहा है। এই যে আমার বর ভয় नाइस পাচ্ছে। है। হ্যাঁ भय নাটক। मोटे भय भाई विष्णु देवी कोई कोई घोड़े के ऊपर बैठ के जा रहा है। वैष्णो देवी रोप पे है भैया रोपवे नहीं है, आधा तक है, आधा तक जाना पड़ेगा और पलकी चलता है उसमें। আর আমরা কিন্তু কিছু সময়ের পরেই কিন্তু সাবিত্রী মাতার দর্শন পাবো, কতটা কাছে চলে এসেছি জাস্ট দেখুন। আর ওই পাশে তো দেখালাম, ওই পাশ দিয়েও কিন্তু সিঁড়ি ভেঙে ভেঙে অনেকেই আসছে, আবার খচ্চর নিয়েও কিন্তু আসছে। তো প্রচুর এখানে হনুমান দেখতে পাচ্ছি, এখান থেকেই দেখতে পাচ্ছি। জানি না সেখানে গিয়ে কি হবে, সবটাই শেয়ার করব। দেখুন কত হনুমান, বাপরে। এগুলো কিন্তু মানে এরা খাচ্ছে নিজেদের, মানে আমাদের হাত থেকেই কিন্তু খাচ্ছে। আর কতটা ভিড় দেখুন, মানে সবাই এখন কিন্তু নিচে নেমে যাচ্ছে, দেখা হয়ে গেছে। আর আমরা কিন্তু এখন উঠছি, মানে কত ভিড় দেখুন, জাস্ট দেখুন। মানে ওঠার দিকে বেশি ভিড় নেই, কিন্তু নামার দিকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে।
তারপরে এখানে জুতো খুলে তারপরে কিন্তু আমরা সাবিত্রী মাতার মন্দিরে যাওয়ার জন্য রেডি। আর হনুমানগুলোকে দেখে বেশ ভালো লাগছে জানেন, এখানে কিন্তু ফোনও ছাড়িয়ে নিয়েছিল একজনের, বেশ ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা। এবার কিন্তু সাবিত্রী মাতাকে দর্শনের জন্য আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি এখানে। পুষ্করের দক্ষিণে রত্নগিরি পাহাড়ে কিন্তু সাবিত্রী মাতার মন্দির অবস্থিত। এখানের মেন অ্যাট্রাকশন হলো রোপওয়ে, যেটি রাজস্থানের তৃতীয় রোপওয়ে, যেটি 3 মে 2016-তে শুরু হয়েছিল। এটি ছাড়াও মন্দিরে যাওয়ার জন্য 700 সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে পারবেন। আমি তো আগেই বলেছি আপনাদেরকে। এখানে আরও একটি অন্যতম স্থান রয়েছে, যেটি হচ্ছে গায়ত্রী দেবীর মন্দির, যেটি সাবিত্রী মাতার মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত, মানে নীলগিরি পাহাড়ে আছে। এটি হচ্ছে মানে গায়ত্রী মাতার মন্দিরকে বলা হয় পাপ মোচনীয় মন্দির, কিন্তু যেখানে যাওয়ার মতো আজকে কিন্তু আর টাইম ছিল না। সাবিত্রী মাতার মন্দিরের পাশেই কিন্তু সরস্বতী মন্দির, তারপরে এই যে শিবজির মন্দির, সমস্ত কিছু এরকম ছোটো ছোটো মন্দির আছে, যেগুলো আমিও কিন্তু একটু উপভোগ করছিলাম। আর যেখানে আমার ভিডিও বানাতে কিন্তু একদম ইচ্ছে করছিল না, তো তাই জন্য আমি কিন্তু তারই মধ্যে 2-1টা যেগুলো ভিডিও বানিয়েছি, তো সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরেছি। অবশ্যই জানাবেন কমেন্টে যে আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো। আর এই মন্দিরের নামটা আমি ঠিক জানি না, মানে আমার ঠিক মনে নেই। সাবিত্রী মাতার মন্দিরের ভেতরেই আছে, কিন্তু কি নাম ছিল আমি ঠিক ভুলে গেছি। আর এই গাছটার মধ্যে কিন্তু অনেক নারকেলকে বেঁধে রেখেছে, মানে এটা হয়তো মানত বা কিছু, লাল সুতো দিয়ে ওই এগুলো বাঁধিয়ে রাখছে আর প্রদীপ জ্বালাচ্ছে এখানে। তো এখানে কিন্তু আমি প্রণাম করে নিচ্ছিলাম, আর আমার বরের বন্ধু মনে হয় ভিডিও বানিয়ে দিচ্ছিল। মন্দিরের উপর থেকে নিচের ভিউটা জাস্ট দেখুন, কত নিচে আছে, যেটা আমার ফোনে কিন্তু ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না। আর এখান থেকে কিন্তু পুষ্কর লেকটাও মোটামুটি দেখা যাচ্ছে, যদি ভালো ফোন হয় তাহলে কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। কিন্তু ওই যে বলছি যে আমার ফোনটা তো অতটা ভালো নয়, তাই জন্য কিন্তু আমি এখানে এসে বেশ অনেকটা সময় ঘুরেছি। ঘোরার পরে তারপরে কিন্তু বাবা মার সঙ্গেও একটু ভিডিও কল করে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু ছোটোবেলা থেকে মায়ের কাছে বড় হয়েছি, তো তাই জন্য আমার মনে হয় আমি যেখানেই যাই, তো সেটা যদি মা না থাকে, তো আমার মনে হয় কোথাও না কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। তো তাই জন্য আমি সামনাসামনি তো নিয়ে আসতে পারিনি, তো ভিডিও কল করে দেখিয়েছি, আর আমার বোনকেও দেখিয়েছি, যেটা আমার ভালো লাগে। আর এখানে এতই রোদ ছিল যে আমি এই আমার বান্ধবীর সঙ্গে ছবি তুলছিলাম, কিন্তু এখানে দেখাই যাচ্ছিল, মানে তাকাতেই পাচ্ছিলাম না। আমার বর আমাকে ছাড়া ছবি তুলতে চায় না, আর আমি চাই যে ওর একা ছবিও কিছু কিছু থাক, কারণ যদি কখনো বাই চান্স আমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে এই ছবিগুলো দিয়েই তো মেয়ে পটাতে পারবে, তাই না বলুন? তো তাই জন্যই আমি ওর ছবিগুলো তুলে দিলাম। আর এখানে দেখুন কত রাজস্থানী বউরা আছে, কত সুন্দরভাবে সেজেছে। রাজস্থানীদের ড্রেসগুলো না একটু মানে শাড়ি পরার ধরনটা একটু আলাদা, তো তাই জন্য বেশ কিন্তু ভালো লাগছিল। তারপরে কিন্তু এখান থেকে নিচে নেমে এই যে দেখুন খচ্চরগুলো, আর এদেরকে
কত কষ্ট করিয়েছে, এদেরকে দেখেই আমার দয়া লাগছে, কারণ এদের পা থেকে রক্ত বেরোচ্ছে আর কত কত মালপত্র চাপিয়ে দিয়েছে। এর উপরে কিন্তু মানুষ মানে ছোট ছোট বাচ্চা, বেশি ভারী নয় কিন্তু তারাও কিন্তু উঠে উঠে আসছিল। তো তাই জন্য এই যে দেখুন তারা কিন্তু হাঁপিয়ে গেছে, এটা দেখে আমার ভীষণ দুঃখ লাগছে। আর এই যে দেখুন হনুমানগুলো বেশ ভালোই আছে, সবাই এদেরকে বিস্কুট খাওয়াচ্ছে, কলা খাওয়াচ্ছে, তো ওরাও বেশ ভালো মনের সুখেই আছে। তারপরে কিন্তু আবার রোপওয়ে করে আমরা কিন্তু এবারে বাড়ি যাওয়ার পালা, কারণ অনেক সময় হয়ে গেছে। আর যেহেতু আমার বড়দের মানে একটা টাইমের মধ্যেই ঢুকতে হয়, তো তাই জন্য কিন্তু আমরা পেরিয়ে গিয়েছিলাম ঠিকঠাক টাইমে, যেহেতু 6টার মধ্যেই যেন মানে আর্মি ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাওয়া হয়। দেখুন খচ্চরগুলো কত সুন্দরভাবে যাচ্ছে আর এদের পা থেকে না রক্ত বেরোচ্ছে, যেটা দেখে আমার প্রচণ্ড কষ্ট লাগছিল। জানি না কেন, আমি তো এমনিতেই পশুপ্রেমী, তো আমার এটা দেখে বিশাল দুঃখ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমিও কিছু করতে পারবো না, দুঃখই পেতে পারি, কিন্তু আর কিছু করার মতন আমার সামর্থ্য নেই। যে আর ওদেরকে কি করব, মানে ওদেরকে দিয়েই তো ওই লোকগুলো তো জীবিকা নির্বাহ করছে, তো সেটাও দেখতে হবে। আর তারপরে কিন্তু এই যে চলে যাচ্ছি, মনটা বিশাল খারাপ, কারণ আমার তো আরও একটু থাকার ইচ্ছা ছিল এখানে। আর এখানে ভিউটা বিশাল ভালো লাগছিল, খুবই সুন্দর, মানে যতগুলো জায়গাতে ঘুরতে গিয়েছি সমস্ত জায়গাগুলোতেই যেন আমার আর যেতে ইচ্ছে নেই, কিন্তু যেই জায়গাটাতে এবারে যে ঘর চলে যাচ্ছি তো সেটা ভেবেই খারাপ লাগছে। এরপরে তো আর কোথাও এক্সাইটমেন্ট কোনো জায়গা পাবো না, একদম সেই গণ্ডির মধ্যে ঢুকে যেতে হবে, তো তাই জন্য বেশ কিন্তু কষ্ট লাগছিলো। আর এখানে যা হাওয়াটা দিচ্ছিল, প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো শীতে আমি তো গুটিয়ে আছি, আমার বর তো লেদারের জ্যাকেট পরেছে তাতেই তার ঠান্ডা লাগছে। আর ভাবুন আমি তো সোয়েটার পরিনি, তার মানে ভাবতেই পারছেন যে আমার কতটা ঠান্ডা লাগছে। कहीं खत्म नहीं है। जा 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 बना 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 बना। আমি জানতাম রাজস্থানে মনে হয় প্রচণ্ড কম বৃষ্টি হয়, তারপরে এখানে এসে দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হয়। আর এখানে দেখুন জাস্ট বৃষ্টি হয়ে পুরো, এগুলো কিন্তু মাঠ, আর এই মাঠে জল জমে এরকম হয়ে গেছে, পুরো মনে হচ্ছে একটা যেন নদী নদী টাইপের হয়ে গেছে। এই গাছগুলোই আছে বলে বোঝা যাচ্ছে যে না এটা একটা মাঠ ছিল, আর এখানে জল জমে গেছে। কতটা বৃষ্টি হয়েছে তাহলে ভাবতে পারছেন, আর এত ঠান্ডা লাগছে কি বলবো। আর স্টাইল মেরে তো বেশ আমি আর আমার বান্ধবী বেশ সোয়েটার ফয়েটার পরিনি, মানে আসার সময় পরেছিলাম কিন্তু এখন তো আর পরিনি। তো এখন কিন্তু বাড়ি প্রায় চলে এসেছি, আমরা কিন্তু এই যে গেটের মধ্যে ঢুকবো। এই যে এইটা হচ্ছে আর্মি ক্যাম্পাস, এবার যা ঢুকে গেলাম এটা হচ্ছে আমাদের জেলখানা, তো এখান থেকে আর কিন্তু বেরোতে পারবো না। সকালে বেরিয়েছিলাম, এই জাস্ট ঘরে ঢুকলাম, অনেক মন্দির টন্দির সব দেখা হয়েছে, দেখলেন তো আপনারা সব কিছু। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।